নমস্কার, আপনাদের সকলকে স্বাগত শান্তম চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে। ইউটিউব চ্যানেল, যদিও সবে মাত্র পরপর কিছু ভিডিও দিতে শুরু করেছি, আর সেই ভিডিওগুলো অবশ্যই বিভিন্ন বিষয় হচ্ছে, কিন্তু সেই বিভিন্ন বিষয়ে কিন্তু সাম্প্রতিক বিষয়। আর এই মুহূর্তে একটি সাম্প্রতিক বিষয় যথেষ্টই নাড়া দিয়ে গিয়েছে, সেটা হচ্ছে যাদবপুর। হ্যাঁ, যাদবপুরে আপনারা থাম্বনেলটা দেখেছেন, সেখানে আমি লিখেছি যাদবপুর কি কুস্তির আখড়ায় পরিণত হয়েছে? রাজনৈতিক কুস্তির আখড়ায় কি পরিণত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়? যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের তথা দেশের অন্যতম একটি ঐতিহ্যশালী শিক্ষা প্রাঙ্গণ। সেখানে কিন্তু আবার নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু কেন? কেন তার কারণ খুঁজতে গেলে একটু শনিবারে যেতে হবে। আজকে রবিবার, এই ভিডিওটা আপনি যখন পাচ্ছেন রাত্রির বেলা, তখন অনেক ঘটনা ঘটে গিয়েছে এবং সেই ঘটনাগুলোকে একটুখানি ক্রমানুসারে সাজানোর চেষ্টা করেছি আমি ১, ২, ৩, ৪ করে। শনিবার ছিল তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার একটি সম্মেলন। প্রত্যেক বছরই সেই সম্মেলন হয়। সেই বার্ষিক সম্মেলনটি ছিল যাদবপুরে। বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে এই সম্মেলন চলার সময় তার বাইরে বাম এবং অতিবাম ছাত্র সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখান। যাদবপুর ইউনিভার্সিটির যে প্রবেশদ্বার, আমরা যেটাকে ৪ নম্বর গেট বলি, সেই ৪ নম্বর গেটটিকে আটকে এবং বিভিন্ন গেটগুলোকেও আটকে দেওয়া হয় এবং স্লোগান উঠতে থাকে ক্রমাগত ছাত্র ভোটের দাবিতে। খেয়াল করে শুনবেন, ছাত্র নির্বাচনের দাবিতে। আটকানো হয় শিক্ষামন্ত্রীর গাড়ি। তিনি যখন ঢুকছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তাকে আটকে দেওয়া হয়। তাকে প্রবেশ করতে হয় ৩ নম্বর গেট দিয়ে। তার গাড়ি অবভিয়াসলি একজন ক্যাবিনেট মিনিস্টার রাজ্যের, সুতরাং তার তো কনভয় থাকবে, পাইলট কার থাকবে, পুলিশি প্রহরা থাকবে। তাকে প্রবেশ করতে হয় ৩ নম্বর গেট দিয়ে এবং সেখানেও কিন্তু তাকে শুনতে হয় গো ব্যাক স্লোগান। গো ব্যাক স্লোগান তোলেন ছাত্ররা। মানে ছাত্ররা মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র যে তুলছেন স্লোগান তেমনটা কিন্তু নয়। একাংশের ছাত্র তারা তুলছেন। বাম এবং অতি বাম সেই ছাত্ররাই এই বিক্ষোভে ছিলেন, এরকমটাই জানা যাচ্ছে। আসবো পরে বিস্তারিত। তো সম্মেলন চলছে যখন ওপেন এয়ার থিয়েটারে, যেটাকে আমরা ওএটি বলি, তো সেই ওএটিতে কিন্তু এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ব্রাত্য বসু। আহ, এরপর তিনি সম্মেলন থেকে বেরোচ্ছেন। বেরোনোর সময় তার গাড়ির টায়ার পাংচার করে দেওয়া হয়, এরকমটাই অভিযোগ উঠেছে। হ্যাঁ, করে দেওয়া হয়, কিন্তু কে বা কারা করে সেটা তো জানা যাচ্ছে না। যাই হোক, অভিযোগ যে ব্রাত্য বসুকে নিয়ে বেরোনোর সময় তার গাড়ি ধাক্কা দেয় এক বিক্ষোভকারী পড়ুয়াকে এবং সে পড়ে যায়। এরকমটাও শুনতে পাওয়া যাচ্ছে যে গাড়ির সামনে শুয়ে পড়ে নাকি বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেটাও শুনতে পাওয়া যাচ্ছে। সে সময় আমি সেখানে ফিজিক্যালি উপস্থিত ছিলাম না, সুতরাং আমাকে শোনা ঘটনার উপরেই নির্ভর করতে হচ্ছে। তার গাড়িতে মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেরকমটা বেরিয়েছে সেগুলোকে ছেঁকে নিয়ে যেটুকু খবর, সে খবরটুকুই দেওয়ার চেষ্টা করছি, কারণ খবরের বাইরের রাজনৈতিক মতামত আমি দেওয়ার চেষ্টাও করি না, কখনো করবো না। তার গাড়িতে, অর্থাৎ ব্রাত্য বসুর গাড়িতে এবং পাইলট কারেও এরপর ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে। লুকিং গ্লাস, কাঁচ টাচ ভেঙে দেওয়া হয়েছে, ঢিল ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। গাড়িতে ইট ছোড়া এবং হেনস্থার জেরে আহত বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাকে, এসএসকেএম হাসপাতালে, এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে ওয়েবকুপার সদস্য যে অধ্যাপকরা, হাজার হাজার অধ্যাপক সেখানে উপস্থিত ছিলেন, এরকমটাই জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে। সেই অধ্যাপকদের সঙ্গে এরপর ধস্তাধস্তি বেঁধে যায় এসএফআই, এআইএসএ অর্থাৎ আইসা এবং ডিএসএফ এর সদস্য পড়ুয়াদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়, ধস্তাধস্তি হাতাহাতি। অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, যিনি আমার খুব পরিচিত মানুষ, কয়েকদিন আগেও গিয়েছিলাম ইউনিভার্সিটিতে অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ির সাক্ষাৎকার নিতে, সেখানেই দেখা হলো ওপিএম এর সঙ্গে। ওপিএম নামেই আমরা ডাকি আর কি। আমি নিজেও কিছুদিন ছাত্র ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের, এমনকি একটা সময় পড়িয়েওছি। আহ, এই কয়েকদিন মাত্র পড়াবার সুযোগ পেয়েছিলাম সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওপিএম কে মানে ওম প্রকাশ মিশ্রকে লাঠি নিয়ে তাড়া করেন কয়েকজন, এরকমটাই শুনতে পাওয়া যাচ্ছে। তারপর নিরাপত্তা রক্ষীরা তাকে রক্ষা করেন। আচ্ছা, টেলিভিশনের পরিচিত মুখ অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, তাকেও হেনস্থার অভিযোগ উঠেছে। আরো অধ্যাপকদের আহত হওয়ার খবর পাচ্ছি, একজন অধ্যাপিকার শাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে সেই খবর পাচ্ছি। একজন পড়ুয়ার মাথা ফেটেছে, তিনি গুরুতর আহত হয়েছেন। একজন পড়ুয়া, তিনি আবার জেলার একজন তৃণমূল নেতার পুত্র,
তাকে অবশ্য অস্বীকার করেছেন, সে বাড়িতেই আসে না এরকমটাই বলেছেন সেই নেতা। তার পা ভেঙেছে সেই খবরও পাওয়া যাচ্ছে। এরপরে কি হয়? এরপরে যা হয় সেটাই হচ্ছে আসল ঘটনা, আসল খবর। বাম ছাত্র সংগঠন এসএফআই 8B মোড়ে অবরোধ শুরু করে। বিশাল যানজটে আটকে পড়েন যাত্রীরা এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন যে কেন আটকে রাখা হয়েছে রাস্তা, বাড়ি ফেরার সময় এরকম ঘটনা। তো কিছুক্ষণ পর যাদবপুরের সুকান্ত সেতু থেকে আরেকটি পাল্টা মিছিল বার করে তৃণমূল কংগ্রেস। সেখানে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী, আহ, সাংসদ সায়নী ঘোষ, যাদবপুরেরই সাংসদ তিনি, কাউন্সিলর অরূপ চক্রবর্তী মহাশয়, তারা সকলেই ছিলেন সেই মিছিলে। এবং সেই মিছিল এবং এই যাদবপুরের যে 8Bর যে বাম অতি বাম ছাত্র ছাত্রীদের যে সমাবেশ, সেই সমাবেশটি যাতে কোনো রকম ক্ল্যাশের আকার না নেয় তার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছিল। রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। রাত্রি 9:30টার কাছাকাছি, মানে গতকালের কথা বলছি, শনিবার 9:30টার কাছাকাছি হঠাৎ করে যাদবপুরের তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষা বন্ধু, তাদের অফিসে হঠাৎ আগুন লেগে যায়। কিভাবে আগুন লাগলো সেটা জানা যায়নি। আগুন নেভানো সম্ভব হয়েছে কিছুক্ষণের মধ্যেই এবং একজনকে এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে। আচ্ছা, এবার আহতদের দেখতে কেপিসি হাসপাতালে যাচ্ছেন, কে যাচ্ছেন? উপাচার্য ভাস্কর গুপ্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানেও তাকে হেনস্থার অভিযোগ করেছেন এবং টানাটানি করে ধস্তাধস্তি করে তার পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে, এই অভিযোগও উপাচার্য ভাস্কর গুপ্ত করেছেন। তারপর আরো অভিযোগ করেছেন, সেসব বিষয়ে পরে আসবো। এর মধ্যেই অনেক রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলে পড়ুয়াদের জিবি মিটিং, অর্থাৎ জেনারেল বডি মিটিং, যেটা খুব বিখ্যাত। জিবি মিটিংটা খুব বিখ্যাত। তো সেই জিবি বৈঠক চলে। বাম ছাত্র সংগঠনগুলো শনিবারই, গতকালই পথে নেমেছে, আপনাদের বললাম সেরকমটাই। রবিবারও, আজকেও তারা পথে নেমেছিল। সোমবার, আগামীকাল, যদিও আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে, সেদিনকেই রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। তারা ধর্মঘটের ডাক দিয়েছে, যদিও তাদের দাবি যে পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা সৃষ্টি তারা করবেন না। পড়ুয়ারা এরকমটাই দাবি করেছেন। তারপর আবার জিবি বৈঠক হবে এবং পরবর্তী কর্মসূচি ঠিক হবে, এরকমটাই জানানো হয়েছে এসএফআই এর তরফ থেকে এবং বাম ছাত্র সংগঠনগুলোর তরফ থেকে। আর এদিকে বিজেপি আগামীকাল বিকেল 4টের সময় গোলপার্ক থেকে, দক্ষিণ কলকাতার গোলপার্ক, সেখান থেকে একটি ধিক্কার মিছিল বার করবে। বেশ, জানা গেল তৃণমূলের তরফে অবশ্য সেরকম কোনো কর্মসূচি এখনো পর্যন্ত শুনিনি। পরবর্তীতে হয়তো হতেও পারে, হলেও হতে পারে, জানি না। কিন্তু প্রতিবার এই ঘটনা, যে ঘটনাক্রম, সেই ঘটনাক্রম যথেষ্টই মানে সোচ্চার হয়েছেন বিভিন্ন মহল, সরব হয়েছেন বিভিন্ন মহল, বিভিন্নভাবে সরব হয়েছেন। একদল এক পক্ষকে সমর্থন করেছেন, আরেক দল আরেক পক্ষকে সমর্থন করেছেন। এই পক্ষ দল ইত্যাদি ইত্যাদিতে ভাগাভাগি হয়ে গেছে। অভয়া মঞ্চ, অভয়া মঞ্চ, আপনারা জানেন যে আরজি করের যে ঘটনাটি ঘটে গিয়েছিল, তারপরে অভয়া মঞ্চ তৈরি হয়েছিল, তারাও কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন। এবং তাদের আহ্বায়কদের তরফ থেকে এরকমটাই জানানো হচ্ছে যে আমরা কখনো এমন বিদ্বেষপূর্ণ এবং অপরাধমূলক ঘটনা অতীতে দেখিনি, কোট আনকোট। তাদের আঙুল হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দিকে। লিখছেন ছাত্রদের, মানে বলছেন তারা যে ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তো এই গুরুতর অভিযোগ তারা তুলেছেন। কিন্তু সত্যি কি তাই? এই ক্ষেত্রে কতগুলো কথা আছে। মানে সত্যি গাড়ি ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে নাকি, আমরা যেটাকে রান ওভার বলি, সেই রকম কোনো ঘটনা ঘটেছে নাকি, নাকি গাড়ির ধাক্কা, মানে গাড়িতে ধাক্কা দেওয়া, ধাক্কা লেগেছে, সেরকমটা ঘটেনি তো। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলছেন যে, সমাজ মাধ্যমের পাতায় তিনি লিখেওছেন যে গাড়ির তলায় পড়ে যাওয়ার পরেও কেন কোনো ফ্র্যাকচার হলো না। তিনি বলছেন ভিকটিম কার্ড খেলা হচ্ছে। বেশ, তাঁর দাবিটি শোনা গেল। তৃণমূলের অন্যান্য নেতা, মুখপাত্র বা অন্যান্য নেতৃত্ব, যারা ছোটখাটো নেতৃত্ব, ছাত্র বা যুব দল করেন, তারাও নানান রকম কথাবার্তা বলছেন। কেউ বলছেন যে 15 মিনিট লাগবে যাদবপুরের গুন্ডাদের সাফ করতে, যাদবপুরের গুন্ডাদের, বেশ কোট আনকোট। তো কেউ আবার ফেসবুকে ভিডিওতে বলছেন যে নেত্রী যদি না আটকে রাখতেন তৃণমূল ছাত্র সংগঠন ও যুব সংগঠনকে, তাহলে রবিবার সকালে আর বিশ্ববিদ্যালয়ে লাল পতাকা থাকতো না। লাল পতাকা মানে একেবারেই সম্পূর্ণ বাম ছাত্র সংগঠনের দিকে অভিযোগের আঙুল। কেউ বা আবার বিভিন্ন অপার্থ ভাষাও ব্যবহার করছেন ফেসবুকের পাতায়। কিন্তু এই মানে আমি অপার্থ ভাষাগুলি আর বলছি না, কোট আনকোট, সেগুলি অত্যন্ত অশ্লীল ভাষা। কিন্তু সেই অশ্লীল অশালীন বক্তব্যগুলোকেও ফেসবুক থেকে রেস্ট্রিক্ট করা হচ্ছে না। আমি জানি না আমার এই ভিডিওটা রেস্ট্রিক্ট করা হবে কিনা, কিন্তু তবুও আপনাদের কাছে কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
যাদবপুরের বামপন্থী শিক্ষক সংগঠন জুটা তারা কি বলছেন, তীব্র নিন্দা করে তারা বলছেন যে একদল গুন্ডা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে। বেশ কথা। তো এই আবহে রবিবার সকালে দুটি দলের দুটি সংবাদপত্র, একটি হচ্ছে জাগো বাংলা এবং অন্যটি হচ্ছে গণশক্তি, সেখানে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এই ঘটনার দেখাচ্ছি আপনাদের। প্রথমে আসি জাগো বাংলা। জাগো বাংলার যে সংস্করণটি ছবি তুলে আমারই এক আহ, সহ সাংবাদিক বন্ধু তিনি ফেসবুকের পাতায় পোস্ট করেছেন, সেখানে প্রথম হেডলাইন হচ্ছে গাড়ি ভাঙচুর ব্রাত্যর, বেধড়ক মার নিরাপত্তারক্ষীদের, আগুন শিক্ষাবন্ধু অফিসে। তারপর বড় করে ব্যানার হেডলাইন, বাম গুন্ডাদের হাতে আক্রান্ত শিক্ষামন্ত্রী। দেখতে পাচ্ছেন বোধহয়। আহ নিচে আলোচনায় বসতে চাইলেও পরিকল্পনা করে হামলা চালালো অসভ্য লুম্পেনরা, এই ভাষা। তার নিচে হাতে কাঁধে চোট, মুখে ভাঙা কাচের টুকরো শিক্ষামন্ত্রীর। আরেকটি খবর, তৃণমূলের প্রতিবাদ মিছিল, যাদবপুর থানায় এফআইআর। এইটা হচ্ছে প্রথম পাতা, এটি জাগো বাংলার। আর গণশক্তির প্রথম পাতায় কি বেরোলো? প্রথম পাতায় বেরোলো ছাত্রদের গাড়িতে পিষে চলে গেলেন শিক্ষামন্ত্রী। তার নিচে প্রতিবাদীদের মারতে একজোট তৃণমূল এবিভিপি। খেয়াল করে শুনবেন, 1 মিনিটে বিশ্ববিদ্যালয় দখল করে নেব, হুমকি মন্ত্রী অরূপের। তার নিচের খবর, বামফ্রন্ট সহযোগীদের মিছিল আজ, কাল সমস্ত বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর ডাকে ধর্মঘট। বুঝতেই পারছেন আজকে সকালবেলার খবর, মানে খবরের কাগজ। আর ডান পাশে আরেকটি দু কলম খবর, ছাত্রদের পাশে দাঁড়ান, গণতন্ত্রপ্রিয় মানুষের প্রতি আহ্বান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন সেলিম। এটা হচ্ছে গণশক্তির প্রথম পাতা। ঠিক আছে? তো এই দুটি আমি একটুখানি তুলে ধরলাম একটাই কারণে, সেটা হচ্ছে একই খবর। খবরটা তো একই, খবরটা তো আর বদল হয় না, খবরের কোনো বদল হয় না। খবর দেখার চোখ বদলে যেতে পারে, খবর লেখার হাত বদলে যেতে পারে, খবর বলার ধরন বদলে যেতে পারে, কিন্তু খবর তো একই থাকে। সুতরাং এই দুটো খবরকে যদি, মানে এই দুটো খবরের কাগজের প্রথম পাতাকে যদি যোগ করে নেওয়া যায়, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে বোধহয় আসল খবরটা বেরোবে আর কি। তো যাই হোক, এইটা একটু আপনাদের দেখালাম আমার দর্শকদের। আমার সীমিত সংখ্যক দর্শক, এই মুহূর্তে মাত্র 14 জন সাবস্ক্রাইবার, কিন্তু তাও বহু মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করে যাচ্ছি মানুষকে একটু নতুন করে ভাবতে শেখানোর। ভাবা প্র্যাকটিস করতে হয় তো আমাদের, সেই বিশ্ববরেণ্য চিত্র পরিচালক বলেছিলেন ভাবা প্র্যাকটিস কর, সেরকমটাই। তো বেশ কতগুলো প্রশ্ন এক্ষেত্রে উঠছে আমার মাথার মধ্যে, সেই প্রশ্নগুলো উঠেছে তাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। 1 নম্বর হচ্ছে, ধরুন 1906 সালের 25শে জুলাই, তারিখটা ভুল বলিনি, 1906 সালের 25শে জুলাই স্থাপিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, রাইট? যেটা স্বাধীনতার পর 1955-র 24শে ডিসেম্বর পরিণত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা কেন বারবার ঘটবে? এটা কি বিশ্ববিদ্যালয়ের কালচার তৈরি হয়ে গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ট্র্যাডিশন? 2 নম্বর, এই ইউনিভার্সিটিতে শুধুই রাজনীতি হয়, এই বিশ্ববিদ্যালয়ে শুধুই রাজনীতি হয়। এই ইউনিভার্সিটি সম্পর্কে, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কে এটা যারা বলেন তাদের জন্য একটু তথ্য, সামান্য একটু তথ্য। ভারত সরকারের শিক্ষা মন্ত্রক প্রতি বছর দেশের উচ্চশিক্ষার যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোর একটা মূল্যায়ন করে। সেটার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। দেখে দেখে বললাম যাতে ভুল না হয়ে যায়। অর্থাৎ এনআইআরএফ আমরা যেটা বলি মুখে মুখে, এনআইআরএফ। এই এনআইআরএফ এর র্যাঙ্কিং এ যাদবপুর ইউনিভার্সিটি জেইউ 2024-এ, অর্থাৎ গত বছর, যে বছরটা আমরা ফেলে এলাম, সেই বছর দেশের সব বিশ্ববিদ্যালয়ের তালিকায়, সব বিশ্ববিদ্যালয় তাদের তালিকায় ক্রমানুসারে সেই তালিকা প্রস্তুত হয়, তার নাম ছিল 9 নম্বরে। খেয়াল করে শুনবেন, 9 নম্বরে ছিল গোটা দেশের বিশ্ববিদ্যালয়গুলির তালিকায়। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, হ্যাঁ তাদেরও একটা তালিকা প্রস্তুত হয়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলির তালিকায় ছিল 12 নম্বরে। এবং দেশের সমস্ত উচ্চশিক্ষা কেন্দ্র, সমস্ত উচ্চশিক্ষা কেন্দ্র, সব ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ইত্যাদি ইত্যাদি ইউনিভার্সিটি, সমস্ত উচ্চশিক্ষা কেন্দ্র মিলিয়ে 17 নম্বরে নাম ছিল যাদবপুর ইউনিভার্সিটির। এরপরেও কি পড়ুয়াদের মেধা নিয়ে প্রশ্ন তুলবেন? হ্যাঁ, কেউ কেউ তুলছেন, নানান রকম ছড়া টড়ার আকারেও ফেসবুকে দেখতে পাচ্ছি প্রশ্ন তুলছেন। কিংবা শিক্ষকদের মান নিয়েও কি প্রশ্ন তুলবেন? সে তারা যে দলই করুন না কেন, সেই শিক্ষকরা, অর্থাৎ অধ্যাপক অধ্যাপিকারা, শিক্ষক শিক্ষিকারা, তাদের মান নিয়েও কি প্রশ্ন উঠবে এরপরে? আর মনে হয় না, তাই না? কেন্দ্র সরকারের করা যেহেতু এই তালিকা, সুতরাং প্রশ্ন তো উঠতেই পারে না।
আচ্ছা, ৩ নম্বর প্রশ্নে আসি। ২০১৩ ফেব্রুয়ারি মাস, মনে পড়ছে? মনে পড়ছে কি? গার্ডেন রিচে হরমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচন ছিল ২০১৩ ফেব্রুয়ারি মাস। আর সেখানে নির্বাচনের সময় অশান্তি হয় এবং দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। এটা তো আমাদের খুব একটা মানে পরিচিত ফ্রেম। দুষ্কৃতীদের গুলিতে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ইত্যাদি ইত্যাদি, তাদের গুলিতে নিহত হন এক পুলিশ কনস্টেবল। ব্যাস, তারপর থেকেই বন্ধ কোট আনকোট ক্যাম্পাসে রাজনীতি। ক্যাম্পাসে রাজনীতি করা চলবে না, মোটেই চলবে না ক্যাম্পাসে রাজনীতি। কেন করবে? হ্যাঁ, আমি হয়তো এখন উচ্চ পদে আসীন, আমি হয়তো এখন রাজ্যের হর্তাকর্তা বিধাতাদের মধ্যে একজন, কিন্তু তবুও আমি হয়তো ছাত্রাবস্থায় ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছিলাম। কিন্তু আমি এখন বলবো যে ক্যাম্পাসে রাজনীতি করা চলবে না। ক্যাম্পাসে রাজনীতির বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনও বন্ধ হয়ে যায় কয়েক বছর পরে। অবশ্য ২০১৭-তে শেষবার এ রাজ্যে কলেজগুলোতে নির্বাচন হয়েছে, ছাত্র ভোট হয়েছে। আর ২০১৯-এ প্রেসিডেন্সিতে ইলেকশন হয়েছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। ২০২০-তে শেষবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট হয়েছে, ২০২০। কিন্তু কেন? প্রশ্ন এখানেই। ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত করা গেল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবং পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন কয়েকটি কলেজে এমনকি সারপ্রাইজ ভিজিটও করেছিলেন। কিন্তু তারপরেও পরিস্থিতি পাল্টালো না কেন? কিসের জন্য, কিসের কারণে, কাদের স্বার্থে? কলেজে ছাত্র নির্বাচন না হলেও ভর্তির সময় কাদের হঠাৎ করে দেখতে পাওয়া যায় হর্তাকর্তা বিধাতা হয়ে উঠতে? এই প্রশ্নগুলো তো এই প্রসঙ্গে উঠে আসবে, তাই না? অনেকে তো এই অভিযোগও করছেন যে ভর্তির সময় নাকি কাউকে কাউকে টাকা পয়সাও দিতে হয়, কিন্তু ছাত্র সংসদ বলে কিছু নেই, নির্বাচন হয় না। ৪ নম্বর প্রশ্ন। যাদবপুরে শেষ ২০২০-তে নির্বাচন হয়েছে, জিতেছিল এসএফআই। মাঝে কেটে গেছে ৪টে বছর। এর মধ্যে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে টিএমসিপি এবং এবিভিপি। টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির যথাক্রমে ছাত্র শাখা। আমরা যখন ছাত্রাবস্থায় ছিলাম সেই সময় ছাত্র ইউনিয়ন বলতে দুটিই ছিল, একটি হচ্ছে এসএফআই, অন্যটি হচ্ছে সিপি, অর্থাৎ ছাত্র পরিষদ। সেটি কংগ্রেসের, এসএফআইটি হচ্ছে সিপিআইএম এর। এই দুটির মধ্যেই লড়াই হতো এবং এই দুটিতেই প্রত্যেক বছর নির্বাচন হতো এবং সেই নির্বাচনে কিছু নিয়ম বিধি ইত্যাদি ইত্যাদি মানা হতো কিংবা মানা হতো না। অনেক সময় মানা হতো না, অনেক সময় মানা হতো কিছু কিছু ক্ষেত্রে। তো সেই সব হতো। কিন্তু এখন এই মুহূর্তে বহুদলীয় শাসন ব্যবস্থার মধ্যে চলে এসেছি তো আমরা। বহু দল সেই কারণে চলে এসেছে। স্বভাবতই বাম ছাত্র সংগঠনগুলো তারা নির্বাচন চাইছে, যতক্ষণ তাদের শক্তি ভালো আছে তারা নির্বাচনটা চাইছে যাতে তারা জিতে আসতে পারে। কিন্তু ধীরে ধীরে এই ৪ বছরে নিজেদের ছাত্র ভিত্তি কিন্তু তৈরি করে ফেলেছে, মানে অনেকটাই বাড়িয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি এবং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। সুতরাং তাদের এই মুহূর্তে মাথা ব্যথার কারণটা খুব স্বাভাবিক, কিন্তু খুব গণতান্ত্রিক চাওয়া তাদের, তাই তো? সেরকমটাই মনে হচ্ছে, নয় কি? যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ছাত্র নির্বাচন হোক, বেশ। তো সেই গণতান্ত্রিক ইচ্ছাটা পূরণ হবে কি হবে না সে তো জানি না আমি। ৫ নম্বর প্রশ্ন এখানে চলে আসবে। এর আগের বহু ইতিহাস বলছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘেরাও টেরাও এই বিষয়গুলো পুরো ডাল ভাতের মতন একটা বিষয়। তার মধ্যে এইরকম একটা পরিস্থিতি, ছাত্র নির্বাচন হচ্ছে না, তাই নিয়ে একটা অসন্তোষ ক্ষোভ দানা বাঁধছে। অন্যদিকে খালি ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে লোকজন, তাতে হাসছি বটে, তাতে হাসছি, অত্যন্ত দুঃখে হাসছি। যাই হোক, সেই নিয়ে বেশ টানাপোড়েন চলছে। এই মুহূর্তে আদালতে রয়েছে বিচারাধীন, তদন্ত চলছে, কারা আদতে ভুয়ো চাকরি প্রার্থী কারা নয় তার বাছবিচার চলছে। চালে ও কাকরে আধা আধি থাকে হে হয়ে গিয়েছে এই মুহূর্তে। তো সেই রকম একটা অবস্থায় যেখানে ভোটের দাবিতে একাংশ ছাত্রছাত্রী ফুটছে, সেখানে ওয়েব কুপার প্রেসিডেন্ট তথা রাজ্যের মানে পশ্চিমবঙ্গের শিক্ষা সেলের চেয়ারম্যান তথা রাজ্যের শিক্ষামন্ত্রী হাজির হচ্ছেন। এই সুযোগ পড়ুয়ারা ছাড়বে? কি মনে হয়? আপনি যদি পড়ুয়া হতেন ছাড়তেন? আমি যদি পড়ুয়া হতাম ছাড়তাম কিনা জানি না। এটা কি জানা ছিল না যে এরকম একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হতে পারে? নাকি এরকম একটা গন্ডগোল গোলমাল গোলযোগ বাধুক, সেটা কেউ কেউ চাইছিলেন? ওয়েবকুপা তো তাদের ক্ষমতা আছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও বার্ষিক মিটিংটা করতে পারত। যাদবপুরের ওপেন এয়ার
ওপেন এয়ার থিয়েটারই বা কেন, যেখানে ব্রাত্য বসুকে আসতে হচ্ছে এবং যেখানে এইরকম একটা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে অলরেডি? এটা একটা প্রশ্ন। এবার ৬ নম্বর প্রশ্ন, ওর উল্টো দিকের কথা। কেমন? দাবি দেওয়া দুরকম ভাবে আদায় করা যায়, দুরকম ভাবে। হ্যাঁ, একদম। একটা হচ্ছে গোল টেবিলে বসে মাথা ঠান্ডা করে আলোচনার মধ্যে দিয়ে গোটা বিষয়টাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে এলাম, বা কিছু কিছু হয়তো আমাকে ছাড়তেও হলো। সেই গোল টেবিল বৈঠকটা ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় আমার পছন্দের বিষয়, ওটাই যাই হোক। ২ নম্বর বিষয় হচ্ছে জামার কলার ধরে চড়-থাপ্পড় দিয়ে বা অন্যরকম ভাবে চাপ সৃষ্টি করে জিনিসটাকে আদায় করা। শোনা যাচ্ছে শিক্ষামন্ত্রী নাকি আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু সবার সঙ্গে একসাথে নয়। একটা সবাই মিলে গ্যাঞ্জে আর চিৎকার চেঁচামেচি হবে সেরকমটা নয়। একদিকে মাত্র শিক্ষামন্ত্রী বা উপাচার্য হয়তো সঙ্গে থাকবেন, বা দু একজন বসংবদ অধ্যাপক হয়তো সঙ্গে থাকবেন, কিন্তু উল্টো দিকে তো একটা মানে ৪০-৫০ জন ছাত্রছাত্রী যদি উপস্থিত হয় তাহলে একটা হট্টগোল তৈরি হবে। সেটা শিক্ষামন্ত্রী চাননি। কিন্তু আলোচনাটা হলো না কেন? এটা প্রশ্ন। এই প্রশ্নটা থাকবে। এটা ছাত্রছাত্রীদের জন্যও থাকবে যে আলোচনাটা তো হতে পারত। যদি শিক্ষামন্ত্রী চেয়েই থাকেন, তার যেটা দাবি, সেই আলোচনার যে মানে যদি চেয়ে থাকেন তিনি, তার সেই চাহিদাটা পূরণ হলো না কেন? ২ জন বা ৩ জন বা ১০ জনও তো বৈঠকে বসতে পারতেন, যদি শিক্ষামন্ত্রীর মতন একটি সম্মানিত পদকে সম্মান করেন। গোটা বিষয়টাকে কেউ ভেতর থেকে সাবোটাজ করছে না তো? আন্দোলনটাকে বা চাওয়াগুলোকে বা দাবি দাওয়াগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য, মোড় ঘুরিয়ে দেবার জন্য, একটা গন্ডগোল সৃষ্টি করবার জন্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম কলঙ্কিত করবার জন্য কি কেউ সাবোতাজ করছেন? এই প্রশ্নটাও রাখলাম। ৭ নম্বর প্রশ্ন হচ্ছে ঝামেলা করব, গন্ডগোল পাকাবো, এই মানসিকতা যদি থাকে, সেটায় সেটায় কিন্তু পড়ুয়াদেরই আখেরে ক্ষতি হবে, ক্যাম্পাসেরও দুর্নাম হবে। তাই নয় কি? ভেবে দেখবেন, পড়ুয়ারা ভেবে দেখবেন, এবং পড়ুয়াদের যারা পরিচালনা করছেন পেছন থেকে তারাও একটু ভেবে দেখবেন বই কি। ৮ নম্বর বিষয়, অত্যন্ত গুরুতর বিষয়। কদিন আগে এক জনপ্রিয় মিডিয়া পার্সোনালিটি ফেসবুকে একটি ছবি শেয়ার করেন, নামটা বলছি না। অত্যন্ত পরিচিত মুখ, সবাই চেনেন তাকে, আমার অনেক দিনের বন্ধু। যেখানে দেখা যাচ্ছে কোনো একটি দেওয়ালে লেখা রয়েছে, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালেই লেখা রয়েছে, এরকমটাই দাবি করেছেন তিনি। আমি যদিও জানি না ওই দেয়াল তো একটি দেয়াল, কিন্তু সেই দেয়ালের ছবি দেখে সেটি যাদবপুর বিশ্ববিদ্যালয় না ফিলাডেলফিয়ার কোনো বাড়ি সেটা তো বুঝবার কোনো উপায় নেই। কিন্তু সেখানে যা লেখা রয়েছে তার মোদ্দা বক্তব্যটা হচ্ছে এসএফআই এর এবার শালকু ট্রিটমেন্ট দরকার। এসএফআই এর এবার শালকু ট্রিটমেন্ট দরকার। এখানে একটু ইতিহাসের দিকে চোখ রাখতে হবে, এই শালকু ট্রিটমেন্টটা কি সেটা বুঝবার জন্য। যারা বুঝতে পেরেছেন পেরেছেন, যারা পারেননি তাদের জন্য বলি। ২০০৯ সালে যাই চলুন। আজ থেকে কত বছর আগে? না, আজ থেকে ১৬ বছর আগে। ২০০৯-এ তখন উত্তপ্ত জঙ্গলমহল, শালবনী, জামবনী, লালগড়, ধরমপুর, এই সমস্ত নামগুলো আমাদের মুখে মুখে ফিরছে। সেই সময় যৌথ বাহিনী যখন প্রবেশ করলো, আহ, সেখানে সে প্রথমবার প্রবেশ করলো যখন যৌথ বাহিনী মাওবাদী নিকেশ করতে, সেই সময় আপনাদের খেয়াল থাকতে পারে কিষেনজির নাম। হ্যাঁ, সেই কিষেনজির সবচেয়ে লম্বা ইন্টারভিউটি নিয়েছিলেন, টেলিফোনিক ইন্টারভিউটি নিয়েছিলেন, প্রথম ফোনে ধরা হয়েছিল, নিয়েছিলেন সুমন দে, এবং দ্বিতীয় ইন্টারভিউটি নিয়েছিলেন শান্তম চক্রবর্তী। প্রায় ২৫-৩৫ মিনিট ধরে ইন্টারভিউ দিয়েছিলেন ফোনে কিষেনজি। আমি তখন একটি অন্য সংবাদ মাধ্যমে কাজ করি। তো সেই সময় ২০০৯-এর ১১ই জুন লালগড়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। খুন হয়ে যান সিপিআইএম কর্মী শালকু সোরেন। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে এবং তারপর তাকে খুন করে ধরমপুর পার্টি অফিসের সামনে, ধরমপুরে সিপিআইএম এর যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে তাকে ৫ দিন ধরে ফেলে রাখা হয়। ৫ দিন ধরে ফেলে রাখে মাওবাদীরা। দেহ দাহ করতে দেওয়া তো হয়ইনি তার পরিবারকে। এমনকি তার বৃদ্ধা মা সীতামণি সরেন, তাকে ছেলের মৃতদেহের কাছে যেতেও দেওয়া হয়নি। এরপরেই ১৪ই জুন আরো একটি সাংঘাতিক দিন। এই ১৪ই জুন ১৩ জন সিপিআইএম কর্মী খুন হয়ে যান। তাদের নামগুলো আমি বলছি, ভুল হলে কোথাও নিশ্চয়ই শুধরে দেবেন। দীনবন্ধু সরেন, প্রবীর মাহাতো, ঝন্টু পাত্র, রাঘহরি মণ্ডল, কেশব মানা, ধীরাজ মানা, মোহন সিং, সঞ্জয় মাহাতো, দেবব্রত সরেন, নাড়ু সামন্ত, অসিত সামন্ত, তপন দাঁ ও সুনীল দাঁ।
এই প্রথম 4 জন দীনবন্ধু, প্রবীর, ঝন্টু এবং রাখহরি তাদের দেহ পাওয়া গিয়েছিল। আর বাকি 9 জনের দেহ খুঁজেই পাওয়া যায়নি। আজও পর্যন্ত তারা নিখোঁজ। কোথায় গেলেন তারা খুঁজে পাওয়া যায় না। 2009 সামনে মাওবাদীরা থাকলেও পিছন থেকে প্রচ্ছন্ন মদত দিয়েছিল তৃণমূল কংগ্রেস, এরকমটাই অভিযোগ ওঠে সিপিআইএম এর তরফ থেকে এবং অন্যান্য বাম দলগুলো তখনও বামফ্রন্ট বেশ শক্তিশালী অবস্থায় রয়েছে। তারপর তো 2011 পরিস্থিতি সবটাই বদলে গেল এবং সেই সময় থেকেই জমি হারাতে শুরু করলো সিপিআইএম। কেন্দ্রে তখন জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার, 2011 সরকার গড়ল তৃণমূল কংগ্রেস। সুতরাং প্রশ্ন উঠছে, এই যে শালকু দাওয়াই দেওয়ার কথা, এই শালকু দাওয়াই দেওয়ার কথা কে বা কারা দিতে চাইছে এসএফআই কে? এটা কি ধরনের সংস্কৃতি বেড়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে? অবশ্য ছবিটা যদি সত্যিই যাদবপুর ইউনিভার্সিটির হয়, সত্যি কিনা সেটা আমার জানা নেই। ইতিহাসটা একটু মনে করালাম মাত্র, এই আর কি। 9 নম্বর প্রশ্ন, শুনলাম জেইউ এর মানে যাদবপুর ইউনিভার্সিটির, আমরা তো জেইউ বলি, যাই হোক, যাদবপুর ইউনিভার্সিটির উপাচার্য, সম্মানিত উপাচার্য ভাস্কর গুপ্ত বলেছেন, এরকম অবস্থা চললে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। সরকারের ওপর সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছেন তিনি। অর্থাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। সত্যিই লজ্জা লাগলো। একটা সময় এই বিশ্ববিদ্যালয়ের অংশ ছিলাম, সেখানকার ছাত্র ছিলাম, পড়ুয়া ছিলাম, সেখানে পড়িয়েওছি কিছুদিন মিডিয়া সায়েন্সে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সত্যি লজ্জা লাগলো, পড়ুয়াদের নিয়ন্ত্রণ করতে অক্ষম উপাচার্য, তাই গর্বের এই প্রতিষ্ঠানকে বন্ধ করার পরামর্শ। বাহ 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 বাহ, হাততালি হাততালি। মনে রাখতে পারে, এই ছোট্ট একটু ঘটনার কথা মনে করিয়ে দিয়ে এই ভিডিওটা শেষ করব। এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘেরাও মুক্ত করতে, তখন অবশ্য অন্য একজন উপাচার্য ছিলেন, তাকে ঘেরাও মুক্ত করতে মাত্র একবারই হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিন পতন নিস্তব্ধতায় তার বক্তব্য মন দিয়ে শুনেছিলেন পড়ুয়ারা। হ্যাঁ, এই পড়ুয়ারাই মন দিয়ে শুনেছিলেন তার বক্তব্য। তার ডিগনিটির, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনভিন্সিং অ্যাটিটিউড, তার যে পাওয়ার, সেই পাওয়ারের যে ধারে কাছেও কোনোদিন পৌঁছতে পারবেন না বর্তমান শিক্ষামন্ত্রী কিংবা উপাচার্যরা, সেটা বোধহয় আরো একবার প্রমাণিত হলো। এই বক্তব্যগুলো, এই ঘটনাগুলো সামনে আসার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় শান্তিতে থাকুক, সেখানে শান্তি বিরাজ করুক, কারণ দেশের একটা নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান সেটি। সুতরাং সেখানে অশান্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর সেখানে রাজনৈতিকভাবে কুস্তির আখড়া তৈরি করা হবে, কেউ বা কারা সেই আখড়া তৈরি করবেন, সে যে কোনো দলের প্রতিনিধি কিংবা যে কোনো দলের নেতৃত্বই হন না কেন, সেটা বোধহয় মেনে নেওয়া যাবে না। এ রাজ্যের মানুষ সেটা মেনে নেবে না। পরবর্তীতে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই। কি হচ্ছে না হচ্ছে সেই সব বিষয়ে আপডেট দিতে থাকবো। আজকে এই ভিডিওটা করার প্রবল একটা ইচ্ছা হচ্ছিল, মানে গতকাল থেকেই সেই ইচ্ছাটা হচ্ছিল, গতকাল রাত থেকেই। আজকে কি কি হয় সেগুলো দেখে নিয়ে তারপর ভিডিওটা করবো, এরকমটাই ভাবলাম। আর সেটাই আপনাদের সামনে রাখলাম। যে কথাগুলো বললাম সেগুলোতে আমাকে যদি গালাগাল দেওয়ার ইচ্ছা হয় দেবেন, অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল। আর যদি মনে হয় সঠিক কথা বললাম বা কোথাও কোথাও আমার মতের সঙ্গে আপনার মত মিলল, সেটাও বলবেন। কমেন্ট বক্স খোলা আছে আপনার জন্য। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার ইত্যাদি ইত্যাদি সেগুলো তো করতেই হবে, তাই না? বেল আইকনটা প্রেস করে রাখবেন, অল নোটিফিকেশনস অন করে রাখবেন, তাহলে আমি যে ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে, সেগুলো সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আপনি দেখতে পাবেন। ভিডিওটা বড় হয়ে গেল, প্রায় 29 মিনিট হতে যাচ্ছে। সগুণে মাফ করে নেবেন, আহ, সঘেন্নায় মাফ করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন সবাই।